নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বেতাল 25 গল্প সংগ্রহ থেকে বুদ্ধিমান মিত্র গল্পটি। বহুদিন আগের কথা। বারাণসীতে প্রতাপ মুকুট নামে এক রাজা রাজত্ব করতেন। তার ছেলের নাম ছিল বজ্রমুকুট। সে ছিল খুবই জেদি প্রকৃতির। একবার কোনো কিছু নিয়ে জেদ ধরলে তা পূরণ করেই ছাড়ত। রাজা প্রতাপ মুকুটের প্রধানমন্ত্রীর পুত্র বুদ্ধিশরীর ছিল তার ঘনিষ্ঠ মিত্র। বুদ্ধিশরীর খুবই বুদ্ধিমান ছিল। রাজকুমার বজ্রমুকুট তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। একবার রাজকুমার বজ্রমুকুট নিজের বন্ধু বুদ্ধিশরীরকে নিয়ে শিকারে যায়। শিকার করতে করতেই তারা অরণ্যের গভীরে পৌঁছে যায়। তখনই তাদের চোখ পড়ে এক সরোবরের উপর। সেই সরোবরে বিভিন্ন রকমের পদ্ম ফুটেছিল। সেখানে তারা এক অতীব সুন্দরী কন্যা দেখতে পায়। সে তার সখীদের সাথে স্নান করছিল। ওই কন্যার রূপ দেখে রাজকুমার মুগ্ধ হয়ে যায়। সেই রূপবতী কন্যাও রাজকুমারকে দেখে মোহিত হয়ে যায়। সেই সুন্দরী রাজকুমারকে ইশারা করার জন্য নিজের পুষ্পমুকুট থেকে একটা পদ্ম নিয়ে নিজের কানে গোজে। তারপর অনেকক্ষণ একটা দন্তযন্ত্র দিয়ে নিজের দাঁত খোঁচায়। একটা পদ্ম নিয়ে মাথার উপর রাখে আর নিজের হাত রাখে হৃদয়ের উপর। কিন্তু রাজকুমার সেই ইশারার মানে বুঝতে পারে না। কিন্তু মন্ত্রীর বুদ্ধিমান পুত্র সেই ইশারার মানে বুঝে ফেলে। তারপর সেই রূপসী কন্যা নিজের সখীদের সাথে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সেই কন্যা ক্লান্ত বোধ করছিল, তাই পালঙ্কের উপর শুয়ে আরাম করলেও তার চঞ্চল মন তখনও রাজকুমারের কাছেই ছিল। অন্যদিকে রাজকুমারও তার রাজ্যে ফিরে আসে। কিন্তু সেই রূপবতীর চিন্তায় বিষহীন বিষধর সর্পের মতো অবস্থা হয় তার। রাজকুমারীর এমন অবস্থা দেখে মন্ত্রীপুত্র বুদ্ধিশরীর একান্তে সেই কারণ জানতে চায়। কারণ জানার পর সে রাজকুমারকে বলে, বন্ধু, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই ওই কন্যার সাথে তোমার সাক্ষাৎ করাবো। এই কথা শুনে রাজকুমার বজ্রমুকুট বলে, কিন্তু বন্ধু, না আমি ওই কন্যার নাম জানি, না গ্রাম, এমনকি কুলের কথাও জানি না। আমরা কিভাবে তাকে খুঁজে বার করব? বুদ্ধিশরীর তখন বলে, মিত্র, সেদিন তো ইশারা করে সে তোমাকে সবকিছু বলে দিয়েছিল। তুমি কিছু বুঝতে পারোনি? সে তার কানের উপর উৎপল মানে নীলকমল রাখে। তাতে করে বোঝা যায় সে রাজা কর্ণোৎপলের রাজ্যে থাকে। তারপর দাঁত খোঁচায়, সেখান থেকে বোঝা যায় দন্ত চিকিৎসকের কন্যা। আর নিজের কানের উপর কমল রেখে বুঝিয়ে দেয় তার নাম পদ্মাবতী। আর হৃদয়ের উপর হাত রেখে বুঝিয়ে দেয় সে তোমাকে নিজের হৃদয় অর্পণ করে ফেলেছে। ওই রূপসী কন্যার ইশারার অর্থ বুঝিয়ে দিয়ে বুদ্ধিশরীর রাজকুমারকে বলে, মিত্র, কলিঙ্গ দেশে কর্ণোৎপল নামে এক প্রসিদ্ধ রাজা আছেন। তার রাজসভায় এক দন্ত চিকিৎসক আছেন যার নাম সংগ্রাম বর্ধন। তিনি রাজার কৃপার পাত্র। ওই রূপসী নিশ্চয়ই তারই কন্যা। এই কথা শুনে রাজকুমার বজ্রমুকুটের মন শান্ত হয়। তার আনন্দের শেষ ছিল না। একদিন সে শিকারের নাম করে মন্ত্রীপুত্রের সাথে বেরিয়ে পড়ে আর ওই অভিমুখে চলতে শুরু করে। অর্ধেক রাস্তায় পৌঁছানোর পর হাওয়ার বেগে ঘোড়া ছুটিয়ে সৈনিকদের পিছনে ফেলে বহু দূরে এগিয়ে যায়। সাথে ছিল শুধুমাত্র মন্ত্রীপুত্র। কলিঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় তারা। কলিঙ্গ দেশের রাজা কর্ণোৎপলের রাজ্যে পৌঁছে তারা সেখানে খোঁজ খবর নিতে শুরু করে। কিছুক্ষণ ধরে খোঁজার পর তারা দন্ত চিকিৎসক সংগ্রাম বর্ধনের বাড়ি খুঁজে পায়। সেই বাড়ির পাশে এক বৃদ্ধার ছোট্ট নিবাস ছিল। রাজকুমার ও মন্ত্রীপুত্র সেখানে থাকার জন্য প্রবেশ করে। মন্ত্রীপুত্র নিজেদের ঘোড়াগুলিকে কিছু খাবার ও জল দিয়ে গোপন জায়গায় বেঁধে রাখে। তারপর তারা বৃদ্ধাকে জিজ্ঞাসা করে, মাতাজি, আপনি সংগ্রাম বর্ধন নামে কোনো দন্ত চিকিৎসককে চেনেন? সেই কথা শুনে বৃদ্ধা বলে, হ্যাঁ জানি, আমি তার ধাই, কিন্তু আমার বয়স খুব বেশি, তাই সে এখন তার কন্যা পদ্মাবতীর কাছেই আমাকে থাকতে বলেছে। কিন্তু আমার কাছে পরার মতো পোশাক নেই, তাই আমি সর্বদা তার কাছে যেতে পারি না। আমার ছেলে কুলাঙ্গার, নেশা ও জুয়ার জন্য আমার পোশাক নিয়ে বিক্রি করে দেয়। আমার পোশাক দেখলেই নিয়ে চলে যায়। সেই কথা শুনে দুজনেই প্রসন্ন হয়। তারা সেই বৃদ্ধাকে ধন, বস্ত্র প্রভৃতি দিয়ে খুশি করে দেয়। তখন মন্ত্রীপুত্র বলে, তুমি তো আমাদের মায়ের মতো,
তাই আমাদের একটা নিবেদন আছে, সেটা শোনো। আর এই কথা যেন কেউ জানতে না পারে। ওই দন্ত চিকিৎসকের কন্যা পদ্মাবতীকে গিয়ে বলো, সরোবরের কিনারায় যে রাজকুমারের সাথে তার দেখা হয়েছিল, সে এখানে এসেছে তার সাথে দেখা করতে। তোমাকে সে ভালোবাসে, এই বার্তা দেওয়ার জন্যই আমাকে পাঠিয়েছে। অর্থের লোভে বুড়ি বলে, ঠিক আছে, আমি তাই করব। তারপর সে পদ্মাবতীর কাছে যায়। খানিক বাদে ফিরে এসে বলে, আমি যখন গোপনে তোমাদের আসার কথা তাকে জানাই, তখন সেই কথা শুনে আমাকে যা মুখে আসে তাই বলল। তার হাতে কর্পূর লাগা ছিল, সেই হাত দিয়েই আমার গালে একটা থাপ্পড় মারল। অপমান ও দুঃখে কাঁদতে কাঁদতে আমি এখানে ফিরে এসেছি। আমার গালে ওর আঙুলের ছাপ আছে, দেখো। এই কথা শুনে রাজকুমার খুবই হতাশ হয়। তাকে হতাশ দেখে বুদ্ধিমান মন্ত্রীপুত্র বলে, বন্ধু, তুমি দুঃখ পেও না। পদ্মাবতী বৃদ্ধাকে লাঞ্ছিত করেছে, আর কর্পূর মাখা হাতে থাপ্পড় মেরে এটা বোঝাতে চেয়েছে যে এই রহস্য গোপন থাকাটা খুবই জরুরি। আর এই শুক্লপক্ষের পূর্ণিমার রাত পর্যন্ত প্রতীক্ষা করতে বলেছে, যা আসতে এখনো 10 দিন দেরি। এই রাত মিলনের জন্য উপযুক্ত নয়। 10 দিন কেটে যাওয়ার পর মন্ত্রীপুত্র বৃদ্ধাকে পুনরায় পদ্মাবতীর কাছে পাঠায়। বৃদ্ধা পদ্মাবতীর কাছে যায়। সেখান থেকে ফিরে এসে সে বলে, ওর বাড়িতে গিয়ে চুপচাপ ওর সামনে গিয়ে দাঁড়াই। তখন সে নিজে থেকেই তোমাদের কথা তোলে, আর আমার অপরাধের কথা বলতে বলতে আলতামাখা 3টি আঙ্গুল দিয়ে আমার হৃদয়ে আঘাত করে। এই কথা শুনে মন্ত্রীপুত্র একান্তে রাজকুমারকে বলে, মিত্র, তুমি যেন দুশ্চিন্তায় পড়ে যেও না। বৃদ্ধার হৃদয়ে আলতামাখা 3টি আঙ্গুল দিয়ে আঘাত করে যুক্তিপূর্ণ সংকেত করেছে। বোঝাতে চেয়েছে 3 রাত আমি রজস্বালা থাকব। 3টি রাত অতিবাহিত হওয়ার পর মন্ত্রীপুত্র পুনরায় বৃদ্ধাকে পদ্মাবতীর কাছে যেতে বলে। বৃদ্ধা পদ্মাবতীর কাছে গেলে সে তাকে ভালোবেসে খাবার খেতে দেয়। সারা দিন তার সাথে হাসি ঠাট্টা করে কাটিয়ে দেয়। সন্ধ্যার সময় যখন বৃদ্ধার ফেরার সময় হয়, তখন বাইরের রাস্তায় চিৎকার চেঁচামেচি শোনা যায়। লোকেরা চিৎকার করে বলছিল, হায়, এই পাগলা হাতি শিকল ছিঁড়ে বেরিয়ে লোকেদের পায়ের তলায় পিষে মারছে। সেই কথা শুনে পদ্মাবতী বৃদ্ধাকে বলে, রাজপথে হাতির তাণ্ডব চলছে, সেখান দিয়ে তোমার যাওয়া ঠিক হবে না। তুমি এক কাজ করো, আমি তোমাকে দড়ি দিয়ে বেঁধে মইতে বসিয়ে ওই বড় জানালা দিয়ে নিচের বাগানে পাঠিয়ে দিচ্ছি। তারপর তুমি গাছ বেয়ে উঠে বাগানের পাঁচিলে উঠে যেও। তারপর পাঁচিলের ওদিকের গাছের সাহায্যে নিচে নেমে যেও। সেখান থেকে তুমি নিজের বাড়ি চলে যেতে পারবে। নিজের কথা অনুসারে সেই দড়ি দিয়ে বেঁধে মইয়ের সাহায্যে বৃদ্ধাকে বাগানে পাঠানোর ব্যবস্থা করে। দাসীদের সেই অনুসারেই আদেশ দেয়। তারপর সে পদ্মাবতীর বলা রাস্তা অনুসারেই নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি পৌঁছে রাজপুত্র ও মন্ত্রীপুত্রকে সব কথা জানায়। সব কথা শোনার পর মন্ত্রীপুত্র রাজপুত্রকে বলে, মিত্র, তোমার ইচ্ছা পূরণের সময় এসে গিয়েছে। তুমি কোন রাস্তা দিয়ে যাবে বুদ্ধির সাথে তাও বলে দিয়েছে। তাই আজ সন্ধ্যায় তুমি সেখানে যাও, আর এই পথ দিয়েই তোমার প্রিয়ার ভবনে প্রবেশ করবে তুমি। রাজকুমার যখন ভবনের ভেতরে প্রবেশ করে, মন্ত্রীপুত্র তখন নিজের নিবাসের উদ্দেশ্যে রওনা দেয়। রাজকুমারকে দেখে পদ্মাবতী বিভিন্নভাবে তাকে সম্মান জানায়। বহুদিনের উৎকণ্ঠা ধরে রাখতে না পেরে তাকে জড়িয়ে ধরে। রাজকুমার তাকে গন্ধর্ব মতে বিবাহ করে। কামনা পূরণের পর গোপনে সেখানেই থাকতে শুরু করে। বেশ কিছুদিন এইভাবেই কেটে যায়। একদিন রাতে সে তার প্রিয়াকে বলে, আমার সাথে আমার বন্ধু মন্ত্রীপুত্র বুদ্ধিশরীরও এখানে এসেছিল। এখন সে একাই তোমার ভাইয়ের বাড়িতে আছে। অনেক দিন ওকে দেখি না, ওর কথা খুব মনে পড়ছে। আমি একবার ওর সাথে দেখা করে শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। সেই কথা শুনে পদ্মাবতী তাকে জিজ্ঞাসা করে, আর্যপুত্র, একটা কথা বলুন তো, আমি যে সংকেতগুলি দিতাম তার সমাধান আপনি করতেন নাকি আপনার বন্ধু? রাজকুমার বলে, তোমার একটা সংকেতও আমি বুঝতে পারিনি। আমার বন্ধুর খুব বুদ্ধি, ওই তো আমাকে সবগুলি ইশারা বুঝিয়ে দিত। সেই কথা শুনে পদ্মাবতী বলে, এই কথা এত দেরিতে বলে আপনি ঠিক করেননি। আপনার বন্ধু হিসাবে তিনি আমার ভাই। পানপাতা দিয়ে আমার সবার আগে তার সম্মান করা উচিত ছিল। এই কথা বলে সে রাজকুমারকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। রাতের বেলায় যে রাস্তা দিয়ে সে এসেছিল সেই রাস্তা দিয়েই বন্ধুর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে সমস্ত কথা মন্ত্রীপুত্রকে বলে।
সাংকেতিক ভাষা বোঝা নিয়েও তাদের মধ্যে যে কথা হয়েছিল তাও বলে। নিজের সম্পর্কে এই কথা শোনার পর মন্ত্রীপুত্র তার সমর্থন করতে পারে না। সেই কথা নিয়েই সারা রাত কেটে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বন্দনার মধ্য দিয়ে দিন কেটে যায়। সন্ধ্যার সময় পদ্মাবতীর এক সখী হাতে পান পাতা ও রান্না করা খাবার নিয়ে তাদের কাছে উপস্থিত হয়। সে মন্ত্রীপুত্র কেমন আছে না আছে জানতে চায়, আর যা যা এনেছিল সব তাকে উপহার স্বরূপ দেয়। বুদ্ধির সাথে তার রাজকুমারকে খেতে দেয় না, আর বলে, আমার মালকিন খাবার নিয়ে আপনার জন্য প্রতীক্ষা করছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর মন্ত্রীপুত্র রাজকুমারকে বলে, দেখো বন্ধু, আমি তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি। এই কথা বলে সেখান থেকে একটু খাবার তুলে সে একটা কুকুরকে দেয়। খাবারটা খাওয়ার সাথে সাথে কুকুরটা মারা যায়। তা দেখে রাজকুমার বলে, বন্ধু, এ কি ধরনের কৌতুক? মন্ত্রীপুত্র বলে, মিত্র, আমি ওর ইশারা ধরে ফেলেছিলাম, তাই আমাকে ধূর্ত মনে করে ও আমার খুন করতে চেয়েছে। ও তোমাকে খুব ভালোবাসে, তাই আমাকে বিষ মিশ্রিত খাবার পাঠিয়েছে। আসলে ওর মনে হয়েছে যতদিন আমি আছি ততদিন তুমি শুধুমাত্র তাকেই ভালোবাসবে এমনটা সম্ভব না, এবং আমার প্রতি তোমার অনুরাগ থাকার জন্য তাকে ছেড়ে তুমি আমার সাথেও চলে যেতে পারো। তাই ওর উপর রাগ করো না, বরং ও যাতে নিজের বাবা মাকে ছেড়ে তোমার সাথে যেতে প্রস্তুত হয় তার জন্য বোঝাও। আমি চিন্তা ভাবনা করে একটা রাস্তা খুঁজে পেয়েছি, সেই অনুসারেই চলার চেষ্টা করো। মন্ত্রীপুত্রের কথা শুনে রাজকুমার প্রশংসার সুরে বলে, বন্ধু, তুমি সত্যিই বুদ্ধি শরীর। ইতিমধ্যে হঠাৎই বাইরে থেকে চিৎকারের আওয়াজ আসে। শোনা যায়, হায় হায়, রাজার ছোট্ট বাচ্চা মারা গিয়েছে। সেই কথা শুনে মন্ত্রীপুত্র খুশি হয়। সে রাজকুমারকে বলে, মিত্র, আজ রাতে তুমি পদ্মাবতীর কাছে যাও। সেখানে গিয়ে তুমি তাকে মদ্যপান করাবে। এতটাই মদ্যপান করাও যাতে সে অচৈতন্য হয়ে পড়ে। তারপর তুমি ত্রিশূল গরম করে তার কোমরে ছ্যাঁকা দিয়ে দেবে। তারপর ওর সমস্ত গয়না একটা পোটলার মধ্যে বেঁধে দড়ি ধরে জানালার রাস্তা দিয়ে ফিরে আসবে। তারপর ভেবেচিন্তে একটা কোনো উপায় বার করব, যাতে আমাদের ভালো হয়। এই কথা বলে মন্ত্রীপুত্র একটা তীক্ষ্ণ ত্রিশূল তৈরি করে রাজকুমারের হাতে দিয়ে দেয়। রাজকুমার সেই ত্রিশূল নিয়ে পদ্মাবতীর ভবনে গিয়ে পৌঁছায়। সেখানে মদ্যপান করিয়ে সেই তাকে অচৈতন্য করে দেয়। তারপর ত্রিশূল দিয়ে তার জঙ্ঘায় চিহ্ন এঁকে দেয়। তারপর তার সমস্ত আভূষণ খুলে নিয়ে পোটলায় বেঁধে নিজের বন্ধুর কাছে ফিরে যায়। মন্ত্রীপুত্রের কাছে গিয়ে সেই আভূষণ দেখায় এবং সব কথা খুলে বলে। তখন মন্ত্রীপুত্রের মনে হয় এবার তার মনস্কামনা সফল হয়েছে। সকাল না হতেই শ্মশানে গিয়ে মন্ত্রীপুত্র তপস্বী রূপ ধারণ করে আর রাজকুমারকে নিজের শিষ্য বানিয়ে নেয়। তারপর সে তার বন্ধুকে বলে, মিত্র, এই আভূষণ থেকে একটা মুক্তোর মালা নিয়ে তুমি বাজারে বিক্রি করতে যাও, কিন্তু এর দাম এতটাই বলবে যাতে এটা কেউ কিনতে না পারে, কিন্তু সবাই যেন জানতে পারে এই মুক্তোর মালাটার কথা। যদি নগররক্ষক তোমাকে ধরে তাহলে ভয় না পেয়ে বলবে, আমার গুরু আমাকে এটা বিক্রি করতে দিয়েছেন। রাজকুমার সেই মুক্তোর মালা নিয়ে বাজারে পৌঁছে যায় আর বাজারে ঘুরতে থাকে। এদিকে দন্ত চিকিৎসকের মেয়ের গয়না চুরির ঘটনাও সকলের মুখে মুখে। নগররক্ষকও সেই অনুসন্ধানে বাজারে ঘুরছিল। রাজকুমারের হাতে মুক্তোর মালা দেখে সকলে তাকে আটক করে এবং তাকে নগরপালের কাছে নিয়ে যায়। নগরপাল তপস্বীর বেশে রাজকুমারকে দেখে সম্মানের সাথে জিজ্ঞাসা করে, মহাত্মা, এই মুক্তোর মালা আপনি কোথা থেকে পেয়েছেন? গতরাতে দন্ত চিকিৎসকের কন্যার আভূষণ চুরি গিয়েছে। এই কথা শুনে তপস্বী বেশে থাকা রাজকুমার বলে, এই মালা আমাকে আমার গুরু দিয়েছেন, তাকেই গিয়ে জিজ্ঞাসা করুন। তখন নগরপাল সেখানে যান ও মন্ত্রীপুত্রকে প্রণাম করে জিজ্ঞাসা করে, মহাত্মা, এই মুক্তোর মালা আপনার শিষ্য কোথা থেকে পেল? তখন তপস্বীর বেশে থাকা মন্ত্রীপুত্র বলে, আমি তপস্বী, সারাক্ষণ বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াই। সংযোগবশত গতরাতে শ্মশানে গিয়েছিলাম। সেখানে আমি কয়েকজন যোগিনীকে দেখি। তাদের মধ্যেই এক যোগিনী এক রাজপুত্রকে ধরে নিয়ে এসেছিল আর তার হৃদয় কমল নির্গত করে ভৈরবের পায়ে অর্পণ করে। তারপর তারা মদ্যপান করে তাণ্ডব করতে শুরু করে। আমাকে ব্যঙ্গ করতে করতে আমার রুদ্রাক্ষের মালা ছেঁড়ার জন্য আমার পিছনে দৌড়াতে শুরু করে। আমি সেটা নিয়ে জপ করছিলাম। তা দেখে আমার খুব রাগ হয়।
আমি তখন নিজের তপস্যার জোরে আগুন জ্বালিয়ে ত্রিশূল গরম করে তার জঙ্ঘায় আঘাত করি। সেই সময় তার গলা থেকে এই মুক্তোর মালা নিয়ে নিয়েছিলাম। আমি তপস্বী, এই মুক্তোর মালা দিয়ে আমি কি করব, তাই তা বিক্রি করতে চেয়েছিলাম। নগরপাল সেই সব কথা রাজাকে জানায়, আর মুক্তোর মালাটাও তাকে দেখায়। সেই মালা দেখে রাজা তা চিনতে পারে। তারপর সে এক ভরসাযোগ্য বৃদ্ধাকে পদ্মাবতীর কাছে পাঠায়, তার জঙ্ঘায় কোনো ত্রিশূলের দাগ আছে কিনা তা দেখার জন্য। সেই বৃদ্ধা ফিরে এসে জানায়, সত্যি তার জঙ্ঘায় ত্রিশূলের ছাপ আছে। রাজা তখন বিশ্বাস করেন যে তার ছেলেকে ডাকিনী খেয়ে ফেলেছে। তখন তিনি তপস্বীর বেশে থাকা মন্ত্রীপুত্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মহাত্মা, পদ্মাবতীকে কি দণ্ড দেওয়া উচিত? মন্ত্রীপুত্র তাকে বলে, রাজন, আপনি ওকে এই নগর থেকে নির্বাসিত করুন। নগর থেকে নির্বাসিত হয়ে পদ্মাবতী বনে বনে ঘুরছিল, কিন্তু সে আত্মহত্যা করেনি, কারণ তার মনে হয়েছিল এইসব মন্ত্রীপুত্রই করেছে। সন্ধ্যা নামতেই রাজপুত্র ও মন্ত্রীপুত্র তাদের বেশ পরিবর্তন করে আসল রূপে ঘোড়ায় চেপে পদ্মাবতীর কাছে গিয়ে পৌঁছায়। সেখানে সে শোকাহত হয়ে বসেছিল। তারা তাকে ঘোড়ায় বসিয়ে নিয়ে নিজেদের দেশের উদ্দেশ্যে রওনা দেয়। নিজেদের রাজ্যে পৌঁছে রাজকুমার আনন্দের সাথে পদ্মাবতীকে নিয়ে জীবন অতিবাহিত করতে শুরু করে। এদিকে দন্ত চিকিৎসকের মনে হয় তার মেয়েকে জঙ্গলের পশুরা খেয়ে ফেলেছে। সেই শোক সহ্য করতে না পেরে সে মারা যায়। তার স্ত্রীও তাকে অনুসরণ করে, অর্থাৎ সেও মারা যায়। এত দূর পর্যন্ত গল্প শোনানোর পর বেতাল বলে, রাজন, আপনি প্রচন্ড বুদ্ধিমান, সুতরাং ভেবেচিন্তে একটা উত্তর দিন তো। এই যে স্বামী স্ত্রী মারা গেল, তাদের হত্যার পাপ কার উপর লাগবে? মন্ত্রীপুত্রের উপর, রাজকুমারের উপর, নাকি পদ্মাবতীর উপর? উত্তর জানার পরেও আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনার মাথা এখনই টুকরো টুকরো হয়ে যাবে। বেতালের শর্তের কথা বিক্রমাদিত্যের মাথায় থাকলেও শেষ পর্যন্ত তাকে নিজের মুখ খুলতেই হয়। তিনি বাধ্য হয়ে প্রশ্নের উত্তর দেন। বলেন, বেতাল, এতে না বোঝার মতো কি আছে? এতে এই তিনজনের কোনো পাপ নেই। পাপ তো করেছেন রাজা কর্ণোৎপল। এই কথা শুনে বেতাল বলে, রাজন, এতে রাজা কর্ণোৎপলের কি পাপ আছে? যা হলো তা তো এই তিনজনে মিলে করলো। হাঁস যদি চাল খেয়ে যায়, তাতে কাকের কি দোষ? বেতালের কথা শুনে বিক্রমাদিত্য বলে, বেতাল, এতে এই তিনজনের কোনো দোষ নেই। মন্ত্রীপুত্র যা করেছে তা করেছে তার প্রভুর জন্য, সুতরাং তার কোনো দোষ নেই। পদ্মাবতী আর রাজকুমার কামাগ্নিতে জ্বলছিল, তারা তাদের স্বার্থ কিভাবে পূরণ করা যায় সেই কথা ভাবছিল, তাই তাদের কোনো দোষ নেই। কিন্তু রাজা কর্ণোৎপল অবশ্যই পাপ করেছেন। রাজা হয়েও তিনি নীতিশাস্ত্র জানতেন না। গুপ্তচর লাগিয়ে কি সত্যি কি মিথ্যা সেটা পর্যন্ত জানার চেষ্টা করেননি তিনি। ধূর্ত মানুষদের তিনি চিনতে অক্ষম ছিলেন। তাদের ইঙ্গিত বোঝার ক্ষমতা ছিল না তার। বিচার না করেই তিনি যে ভুল করেছেন তার জন্য তাকে পাপের ভাগী হতে হয়েছে। বিক্রমাদিত্যের কথা শুনে বেতাল বলে, রাজন, আপনি একদম ঠিক বলেছেন। আমি তো আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য এই কথা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি নিজের প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছেন। আমি আপনাকে বলেছিলাম গল্প শোনার সময় আপনি কিন্তু কোনো কথা বলবেন না, কিন্তু আপনি সেই কথা রাখতে পারেননি। তাই এবার আমাকে যেতে হবে। আমি চললাম। এখন আর আমাকে ধরার চেষ্টা করবেন না। এই কথা বলে বেতাল বিক্রমাদিত্যের কাছ থেকে মুক্ত হয়ে অদৃশ্য হয়ে যায়। পুনরায় শ্মশানে গিয়ে শিরীষ গাছের ডালে ঝুলতে থাকে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।